মানে সত্যি যে হাওয়াটা শোনা যাচ্ছে, কি শোনা যাচ্ছে সেটা বলো। যে উষসী এখন আর একাকিত্বে ভোগে না। একাকিত্বে কবে ভুগতাম আমি? উষসী এখন আর সিঙ্গেল নেই। সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয়। ওয়ান্স अगेन ওয়েলকাম টু সিটি সিনেমা। এবং আজকে আমি যার সাথে বসেছি, ইনফ্যাক্ট যার সাথে একসাথে বসে আমার কফি খাওয়ার সৌভাগ্য হয়েছে, নানা দান সবার প্রিয়, খুব সুন্দরী, যে হাসলে অনেকের রাতের ঘুম উড়ে যায়। প্লিজ ওয়েলকাম উষসী রয়। উষসী, ওয়েলকাম টু সিটি সিনেমা। থ্যাংক ইউ শান্তনু। উফ বাবা, মানে এটা এই যে তুমি বললে না থ্যাংক ইউ, ভালো কমপ্লিমেন্ট দিতে বললো। কেমন আছো বলো? কে আমি? তা আর কাউকে দেখতে পাচ্ছি কি আমি? না না ঠিক আছে, ভালো, খুবই ভালো। এরকম করে হেসো না, অনেকের ঘুম উড়ে যাবে। আমি এটাই বলছিলাম যে তুমি আসলে অনেকের ঘুম চলে যাবে। শান্তনুর সাথে আমার অনেক দিনের পেন্ডিং ইন্টারভিউ ছিল, আমারই ব্যস্ততার কারণে আমি দিতে পারিনি। ও অনেক দিন আগে বলেছিল, তো আজকে ফাইনালি সিটির অফিসে আমি আসতে পেরেছি, ইন্টারভিউটা আমরা ফাইনালি করতে পেরেছি। আমিও খুব এক্সাইটেড, আমিও খুব খুশি। আর আমি ডেফিনেটলি আমি তো এক্সপেক্ট করব তুমি খুব ভালো ভালো প্রশ্ন আমায় জিজ্ঞেস করবে। অবশ্যই। খারাপ প্রশ্ন কেন করতে হবে? মানে খারাপের আসছে কোথা থেকে? অনেক খারাপ সময় আমরা পেরিয়ে এসেছি। এখন এই যে যখন খারাপ সময় ছিল, নিজেকে কি করে মোটিভেট করতে, মানে এটা তো খুব খুব টাফ সময়। আমরা প্রত্যেকে ঘরে ছিলাম, প্রত্যেকেই বুঝে উঠতে পারছিলাম না কি করে। তোমাদের শুটিং বন্ধ, প্রচুর, মানে কি হবে অ্যাকচুয়ালি। আমরা এটা বলি যে শিল্পর জায়গাটাই অনিশ্চিত। আমরা যারা অভিনয় করতে আসি, রাদার যারা আমরা শিল্প করে খাই, তারা প্রত্যেকে আমরা জানি যে বিষয়টাই অনিশ্চিত। এবং সেখানে দাঁড়িয়ে এটা ধরো একটা চলতি প্রজেক্ট বন্ধ হয়ে গেছে, আবার কবে হবে কেউ জানে না। এই সময়টা দাঁড়িয়ে কি করে মোটিভেট করতে নিজেকে? আমার মনে হয় এটা আমার বাবা মা আমার মানে মা বাবা এমনভাবে আমাকে বড় করেছে বা এমনভাবে ভাবতে শিখিয়েছে, তো ওই জন্য আমার অসুবিধা হয় না। মানে কি করতে, এটা কি? দেখো আমি বলি কেন আমি এটা জিজ্ঞেস করছি, যে আমরা এই যে ওয়ার্ড মোটিভেট, এগুলো না এই যত এই সময়টাতে অনেক বেশি করে আমরা শুনেছি। ট্রেন্ডিং ওয়ার্ড মোটিভেশনাল স্পিকার, মোটিভেট হওয়ার জন্য এইগুলো কর। কিন্তু এই ওয়ার্ডগুলো কিন্তু আজ থেকে 2-3 বছর আগে এইভাবে শোনা যায় না। তখন হয়তো প্রয়োজন হয়নি মোটিভেট করার জন্য কারো বক্তৃতা শোনার, রাদার মোটিভেট বিষয়টা নিয়ে অনেকের অনেক ধরনের কনফিউশন ছিল। এতটাই আমরা ব্যস্ত ছিলাম। কিন্তু যখন আসলো সেই সময় দাঁড়িয়ে তোমরা ছিলে যারা বারবার করে বলতে যে আমরা সোশ্যাল মিডিয়ায়, ইনস্টাগ্রাম, ফেসবুকে তোমরা ভিডিও শেয়ার করতে, তোমরা নিজেরা বলতে যে এইভাবে নিজেদেরকে ভালো রাখো। তোমরা এন্টারটেইন করেছো আমাদেরকে, যারা আমরা বাড়িতে বসেছিলাম, যারা ভাবতে পারছিলাম না কি করে উঠতে পারবো। কিন্তু তোমরা তো, তোমাদেরও তো একটা সময় ছিল, বা তোমরাও তো ওই সময়টার মধ্যে দিয়ে গেছো। কি করে নিজেকে ভালো রাখতে? আমার মনে হয়, মানে আমি আমার ক্ষেত্রে বলতে পারি, আমার কয়েকটা জিনিস করলে আমার সত্যি নিজেকে বেশ ভালো লাগে, মনে হয় দিনটা বেশ ভালো কাটলো। একটা হচ্ছে ওয়ার্কআউট। আচ্ছা, ওয়ার্কআউট এটা মানে প্রত্যেকদিন সকালে হোক বিকেলে হোক, কারণ আমার তো মানে এখন বললে অনেকে আমায় বকা দেবে, আমার তো ঘুমের কোনো ঠিক থাকে না, আমি অনেক রকম সময় ঘুমিয়ে পড়ি। তো ওই ঘুম থেকে ওঠার পরে, এটা কিন্তু একটা মজার বিষয়। অনেক রকম মানুষ, অনেকে বলে আমার ঘুম আসছে না, আমার ঘুম আসে না, রাত্রে ঘুমোচ্ছি কিন্তু আমার ঘুমানোর চেষ্টা করছি, ঘুম আসছে না। তুমি বলছো অনেক রকম ভাবে, মানে কখনো উষসী ঘুমায়, কখন কোনো সময় নেই না, সত্যি কোনো ঠিক নেই। মানে সত্যি আমার কোনো রুটিন, মানে এখন তো রুটিন, মানে ঘুমের একটা রুটিন আছে, এই সময়টা আমরা ঘুমোই, মানে এই সময়টা আমি ঘুমোই। কিন্তু লকডাউনের সময় আমরা জানি আমরা বাড়িতে বন্দি, আমরা কোথাও যাওয়ার নেই, কিছু করার নেই, পরের দিন সকালবেলা উঠে বেরোনো নেই, অ্যালার্ম দিয়ে শোয়া নেই। তো ওই জন্যে না তখন পুরো সিস্টেমটাই একটু এদিক ওদিক হয়ে গেছিল। এরকমও হয়েছে আমি ভোরবেলাতে শুতে গেছি, বা আমি হয়তো ভোরবেলা, মানে হ্যাঁ ভোরবেলাতে শুতে গেছি, বা আমি হয়তো আর ঘুমোতেই যাইনি, সারাদিন হয়তো কিছু একটা করেছি, দিয়ে একেবারে সন্ধ্যেবেলায় আমি স্নান টান করে ঘুমিয়ে পড়েছি, পরের দিন উঠেছি, এরকমও হয়েছে। আমার না এটা খুব মানে, তোমরা যারা মেগা সিরিয়াল করে এসছো, কয়েক ঘন্টা ধরে তোমাদের কাজ চলে, দিনে এমনও সময় হয় যে দিনে তোমার 20 ঘন্টা, 17 ঘন্টা, 14 ঘন্টা আগে ছিল। এই যে একটা টাইমটা তোমরা একটা পর্যায়ে একটা অভ্যাস হয়ে যেত তোমাদের। তারপর যখন সেই সিরিয়ালটা শেষ হয়ে যায়, যখন কিছুটা তোমরা নেক্সট একটা প্রজেক্টের পর আরেকটা প্রজেক্ট আসার যে সময়টা, এই সময়গুলো কাটাও কি করে? অনেকে তোমরাই, আমার মনে হয় যে এখন তোমরা বলবে যে
আমরা ইনস্টা, বন্ধু বান্ধবের সাথে দেখা করা, আত্মীয় স্বজন, এগুলো তো একটা পার্ট, মানে এটা কয়েকটা দিনের জন্য। কিন্তু বাকি দিনগুলো এতটা সময়, যে সময়টা তুমি সবসময় কাজ করতে, কি করে সময় যায়? আমার ক্ষেত্রে যেটা হয়েছিল আমি সেটা শেয়ার করতে পারি। সেটা হচ্ছে আমি এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম আর এত এক্সস্টেড হয়ে পড়েছিলাম যে ওই সময়টা আমার কাছে মানে পুরো কি বলবো, এত মূল্যবান হয়ে পড়েছিল যে এইটা করব, ওইটা করব, মানে এই জায়গাটায় যাব, এখানে ঘুরতে যাব, এই কাজটা করব, বা পার্টিকুলার একটা কিছু হয়তো আমার শেখা বাকি আছে সেটা শিখবো, সেই ক্লাস জয়েন করব, এরকম প্রচুর লিস্ট করা থাকতো আমার। এবং আমি কাজ শেষ হলেই সেইগুলোর ভেতরে ঢুকে যাই এবং সেইগুলো করতে শুরু করে দিই। তো আমার সময়টা কেটে যায়, অসুবিধা হয় না। ফ্যান্টাস্টিক। আমি যদি আমি একটু ভাবনা চিন্তা করি, তাহলে দেখবো যে কয়েকটা সিরিয়াল, যে কটা তুমি সিরিয়াল করেছো, মানুষের কাছে কখনো তুমি বকুল, ইনফ্যাক্ট কখনো বলা খুব ভুল, আজকের দিনে দাঁড়িয়েও বকুল বলতে কিন্তু এখনো মানুষজন তোমাকেই চেনে, ইন ফিউচারও তাই থাকবে। কাদম্বিনী সেটাও হলো। এই যে একটা শেড থেকে আরেকটা শেডে চলে যাচ্ছ, মানুষের কাছে পরিচয় একটা হয় না যে এখনো অবধি না আমার ওই পরিচয়টা মানুষের কাছে রয়ে গেছে। আমি যদি জিজ্ঞেস করি তোমাকে কাদম্বিনী না বকুল, কোনটা এখনো মানুষ মনে রেখে দিয়েছে? সেটা মানুষ বলতে পারবে। আমাকে যদি তোমার তো জিজ্ঞেস একটা করা feedback, হয়, না ওই তো আমাকে যদি জিজ্ঞেস করা হয়, আমার কাছে 3 জন সন্তান, মিলন তিথি রহনা, জিও। বকুল কথার বকুল, কাদম্বিনী কাদম্বিনী, জিও, 3জনই সমান। মানে কি কোনোটাই আগে নেই, কোনোটাই তিনটের মতো করে স্পেশাল। প্রথম কাজের জন্য স্পেশাল। বকুল কথা কেন স্পেশাল আলাদা করে বলতে হবে না। আর কাদম্বিনী গাঙ্গুলির চরিত্রে অভিনয় করাটা আমার কাছে আসে। উষসী আগের থেকে অনেক রোগা হয়ে গেছে, থ্যাংক ইউ। এবং সেটা ওয়ার্কআউটের জন্য কি? ওয়ার্কআউট, ডায়েট, সবটার জন্য। ডায়েট রেগুলার বেসিসে হয়, মানে খাওয়া দাওয়া নাকি করোনি না? এটা তো বললে মিথ্যে কথা বলা আচ্ছা। হবে যদি মানে বলি তুমি যে আমি খাওয়া দাওয়া করোই না? রেগুলার বেসিসে ডায়েট তো আমি করি না। আচ্ছা, ও সাক্ষী আছে কিন্তু দেখো, মানে রেগুলার বেসিসে করো না? রেগুলার বেসিসে আমি ডায়েট করি। আচ্ছা, একটা ইনসিডেন্ট শুনি, মানে ধরো তুমি রেস্টুরেন্টে গেলে, তারপরে কি হলো? রেস্তোরাঁতে গেলে আমি খাবার অর্ডার করেই যাই, আমি থামতে জানি না, আমি করেই যাই। এটা বলার পর এবং আমার প্রচুর বন্ধু আছে যাদেরকে আমি তোমার সাথে কথা বলিয়ে দেবো, তারা তোমাকে বলবে যে ও সত্যি এতগুলো খাবার অর্ডার করে। এবং আমার হচ্ছে ওই প্রপার আর কি স্টার্টার, মেন কোর্স, ডিজার্ট তিনটেই আমার চাই, নালে আমার হয় না। মানে আমি যদি জিজ্ঞেস করি মান্থলি কবার রেস্টুরেন্টে গেলে এই বিষয়টা? দেখো এইটা তো এখন তো প্যান্ডেমিকের জন্য রেস্তোরাঁয় যাওয়া সত্যিই বন্ধ হয়ে গেছে। আমি বোধহয় লকডাউনের পরে রেস্তোরাঁতে বোধহয় যাইনি এখন, না গেছি হ্যাঁ, ক্যাফেতে গেছি অনেক। বাবা আচ্ছা, ক্যাফেতে গেলে কাকে নিয়ে যাও তুমি? আমার ক্যাফেতে গেলে আমার বাঁধা ধরা কিছু বন্ধু আছে যাদেরকে নিয়ে আমি ক্যাফেতে যাই, কারণ ক্যাফে না, আচ্ছা, ইন্ডাস্ট্রির বাইরে, একদমই বাইরে। Great. কারণ ক্যাফে বিষয়টা না সবাই আবার ঠিক ভালোভাবে নেয় না। বাবা, ক্যাফের একটা আলাদা বিষয় আছে এবং সেটা আমাকে প্রচন্ড আর কি বলবো ইমপ্রেস করে। এবং আমাকে যদি কেউ অপশন বলো, ভালো বলো। আমাকে যদি কেউ অপশন দেয় রেস্তোরাঁ না ক্যাফে, আমি সবসময় বলবো ক্যাফে। গ্রেট। ক্যাফে, রেস্তোরাঁ এগুলো ছাড়াও যেটা হয়, হ্যাঁ, মানে সিরিয়াসলি ব্যাপার না, মানে যতটা না। সিরিয়াসলি তুমি ব্যাপারটা শোনার জন্য বসলে, ওরকম সিরিয়াস না। সোশ্যাল মিডিয়ায় উষসীর আগের থেকে অনেক বেশি অ্যাক্টিভিটি বেড়ে গেছে, এটা সবাই আমরা দেখতে পাচ্ছি। রাদার ইনস্টাতেও প্রতিনিয়ত একটা আর কি তোমার আপডেট থাকছে। এর পারপাসে শোনা যায় যে ইনবক্সে প্রচুর মানুষের বিষয়বস্তু আসে। কি আমি কি বিষয়? বিষয়বস্তু নিশ্চয় বুঝতে পারছো? না আমি বুঝতে পারছি না না, কি বিষয় এই বস্তু? অবুঝ, কত উষসী রকমের আমার অবুঝ। কাছে আসে। হ্যাঁ, কি লাগছে? দিদি আপনার খুব বড় ফ্যান, আমার সাথে একবার চ্যাট করবেন। কি এটা আসে আমার কাছে। আর আসে দিদি। দিদি আপনি তো আমাদের এখানে একবার এসেছিলেন, আপনার মনে আছে? এরকম মানে কোনো একটা শোতে আমি হয়তো গেছি কোথাও। উষসী, আমার না তোমায় খুব ভালো লাগে, আসে না? উষসী, আমার না তোমাকে খুব ভালো লাগে। আরে আমি তোমার ইনবক্স পড়িনি, আমি জিজ্ঞেস করছি। সত্যিই আসে না, হ্যাঁ, সত্যিই আসে না। মানে ইনবক্সে আসেনি, বাস্তবে এসেছে। বাস্তবে এসেছে মানে? আমি বলছি ইনবক্সে, মানে সোশ্যাল মিডিয়াতে আসেনি, বাস্তবে তো অনেকবার এসেছে, অনেকবার এসেছে। অনেকবার মনে এসেছে, কোনটা আছে? ভবিষ্যতেও আসবে। সে তো আসবেই, বলছি যে ভবিষ্যতে তো আসবেই, আসছে। হ্যাঁ, বলছি যে মনে কোনটা রয়েছে, মানে ধরো এত তো এসেছে, হ্যাঁ মনে কোনটা আছে? ওই যে হয় না, একটা
এই ব্যাপারটা না আমি কোনোদিন ভুলতে পারবো না। তাহলে তো বলতে হয় সেই কোনটা বলি? সেই সেই প্রথম প্রেমের কথা বলবো, সেটা আমি জীবনে ভুলতে পারবো না। তাই কি হয়েছিল? অনেক কিছু হয়েছিল। আরে বাবা, শুনতে তো ইচ্ছে হয় বলো। আমরা যত বড় হই তত আমরা জীবনকে অন্যভাবে দেখি, অন্যভাবে বুঝি। আজ থেকে 10 বছর আগে আমি যেরকম ছিলাম এখন তো সেরকম 10 ভাবে, বছর আগে সে কি ছিল? ওইটাই তো বলেছি। তখন আমার কাছে প্রেম মানে কিছু আমি বুঝতাম। আমি কিছুদিন আগে এইটা নিয়ে একটা লেখা পড়ছিলাম যে আমাদের প্রথম প্রেম যেটা হয়, সবার জীবনে যে প্রথম প্রেমটা হয়, অনেকের এরকমও হয় যে তখন হয়তো প্রেম কি, ভালোবাসা কি, সম্পর্ক কি আমরা বুঝতে শিখিনি, কিন্তু Right. ওটা কিন্তু প্রথম প্রেমই থাকে। ঠিক। তো আমার ক্ষেত্রেও সেটা খুব রিলেটেবল। আমি হয়তো যত বড় হয়েছি, যত আমার ম্যাচুরিটি এসছে, যত আমি বিভিন্ন লোকজনের সাথে কথা বলেছি, মিক্স আপ করেছি, যখন আমি বুঝতে পেরেছি যে আরে ওটা প্রেম ছিলই না, ওটা জাস্ট ইনফ্যাচুয়েশন ছিল, কিন্তু ওই বয়সে দাঁড়িয়ে ওই ম্যাচুরিটির দিক থেকে কিন্তু ওটাই প্রথম প্রেম ছিল। গ্রেট। ওটা কোন ক্লাসের কথা বলছো? সেটা বলতে পারবো না, তাহলে যার সাথে ছিল সে বুঝে যাবে। আরে নাম বলছি না তো, তোমার না, নাম ক্লাস বলার কিছু- বললে তো কি না, তখন না। কি প্রাইমারি 4 5 6 7? আমি গার্লস স্কুলে পড়তাম, আমি এর বেশি আর কিছু বলবো না। হ্যাঁ, তো আমি ক্লাসের কথা জিজ্ঞেস আমি বলবো না। ক্লাস বলতে কি অপরাধ? ক্লাস বললে ওটাই তো বললাম না, যার সাথে ছিল সে বুঝে যাবে। 7 হ্যাঁ, 6 9? শান্তনু, নেক্সট প্রশ্ন। আরে ক্লাসটা জিজ্ঞেস করছি। উষসী, এই যে তুমি সব কিছু থেকে আস্তে আস্তে মানে এত সেফলি উত্তর দেওয়া, এটাও কি তোমায় সময় শিখিয়েছে? কেন কখনো কি কোনো এরকম হয়েছে যে কোনো প্রশ্নের উত্তর দিয়ে পরে তার এফেক্ট বা কোনো না, কোনো প্রশ্নের প্রশ্নের উত্তর না, রিঅ্যাকশন? না বলছি আমি হ্যাঁ। কি করে শিখেছি আমি বলছি। প্রশ্নের উত্তর দিয়ে হয়নি, আমি তো খুব ইমোশনাল, সবকিছু বড্ড ইমোশনালি। সত্যি? আরে হ্যাঁ, তুমি ইমোশনাল। আরে আমি এটা তুলে রাখলাম। আমি তো খুব ইমোশনাল, তো সব কিছুতে আমি বড্ড বেশি আবেগ দিয়ে উত্তর দিয়ে ফেলতাম বা ভেবে ফেলতাম। তো এখন আমি একটু বুঝে শুনে কথা বলি। ইমোশনটা শুধু অ্যাকশন আর কাটের মাঝখানে ইউজ করার জন্য, অন্য কোথাও ইউজ করার জন্য নয়। কোট আনকোট অ্যাকশন আর কাটের মাঝখানে ইমোশন ব্যবহার করে, বাস্তব জীবনের কোনো ইমোশন নেই নেই নেই। বাস্তব জীবনে ইমোশন নেই বললে ভুল হবে, কিন্তু সেটা যতটা সম্ভব কম প্রদর্শন করাই ভালো। রাইট। উষসী, একটা প্রশ্ন চলে আসে যে খুব সিরিয়াসলি হয়ে যাও তুমি যখনই জিজ্ঞেস করি। সিরিয়াস হয়ে যাও কেন? এটা মেবি প্যান্ডেমিক আমাকে শিখিয়েছে সিরিয়াস হতে। তার আগে এই ব্যাপারটা ছিল? এতটা ছিল না, এতটা সত্যি ছিল না। এখন অনেকটা চুজি হয়ে গেছো না তুমি? নট চুজি, কিন্তু সিরিয়াস হয়েছি। ওই যে আগে একটা মানে সব কিছুকেই লাইটলি নেওয়া, সব কিছুতেই হেসে ফেলা, সব কিছুতেই মজার ছলে। তার মানে কি এখন উষসী বুঝে হাসে? কি বুঝে গেছি? বুঝে হাসে বুঝে হাসি? মানে হাসার আগেও আর কি ভেবে নাও হাসবো কি না? না, সেরমটা নয়, সেরমটাও নয়। আচ্ছা, অতটা অতটা ব্যাপারটা না। দেখুন, এসে ফেললাম তো। গ্রেট। উষসী, এবার কাজের কথায় আসি। নিশ্চয়ই কাজ, বাবা। আচ্ছা, না মানে আমার কাজ মানে আমি তো তোমাকে সিনেমা টিনেমা বিষয়ে মানে সিনেমায় কাজ করতে পারবো না, মানে তোমার কি কাজ চলছে সেই বিষয়ে বারবার করে প্রশ্ন আসে, তুমি সেই প্রশ্নের উত্তর দাও, আবার আমি এই প্রশ্নটা জিজ্ঞেস করলাম, তোমাকে উত্তর দিতে হবে না, কিন্তু আমাকে এই কথা বলো এখন যে কাজগুলো আসছে সেগুলোতে তুমি কি বেসিসে হ্যাঁ করছো চরিত্রের দিক থেকে? চরিত্রটা অন্যরকম হতে হবে, আর যেরকম চরিত্র আমি যদি জিজ্ঞেস করি না যে কি টাইপের চরিত্র উষসী করতে বেশি ভালোবাসে, এটা নিয়ে কখনো কি ভেবেছো? অবশ্যই ওকে আমি ডিটেকটিভের চরিত্র করতে প্রচন্ড ভাবে ওকে আগ্রহী। কেউ আমাকে ভাবছে না এখনো, তাই না? থ্রিলার, ডিটেকটিভ, সাইকিক থ্রিলার, এরকম কিছু একটা বিষয় আমি ডিটেকটিভ হব। ছোটবেলা থেকে এরকম নাকি? এটা ছোটবেলা না, এটা ওই একটু বড় হওয়ার পর থেকে এসেছে। মানে এই পিছনে কি হচ্ছে, রহস্যটা কি, এটা খুঁজতে খুব ভালোবাসে হ্যাঁ, উষসী। হ্যাঁ, হ্যাঁ, প্রচন্ড প্রচন্ড। এটা হয়? এটা বাস্তব জীবনে হয় না, বাস্তব জীবনে আমি একেবারেই এসবের মধ্যে নেই, কিন্তু পর্দায় আমি প্রচন্ডভাবে এটা করতে। উষসী, খুব টাফ প্রশ্ন। এখন না আমরা চরিত্র বলো, অভিনেতা অভিনেত্রীদেরকে
বড় পর্দায় দেখেছি যারা, তারাও ওটিটি যখন করে একটা অন্যরকম চরিত্র করছে, বা তারা যে এই চরিত্রটা করতেই পারে, ওটিটি না হলে হয়তো বুঝতে পারতাম না। Right. সেখানেও কিছু পরিচালক রয়েছে যারা ওটিটির জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, আবার বড় পর্দায় কিছু ডিরেক্টর রয়েছে যারা ওটিটি। আমি জাস্ট 3-4 জনের নাম আমি তোমায় জিজ্ঞেস করবো যাদের সাথে তুমি মন থেকে চাও কাজ করতে। আমি যদি বড় পর্দায় জিজ্ঞেস করি বা সিনেমার ক্ষেত্রে জিজ্ঞেস করি, এত পরিচালক, আমি কোনো অপশন দেবো না, তুমি তোমার মন থেকে যাদের সাথে তুমি কাজ করতে চাও, কাদের কথা বলবে? সৌমিক হালদার, ধ্রুব ব্যানার্জি, মৈনাক ভৌমিক, বিরসাদা। মানে ময়- 4 জনের সাথেই আমি পার্সোনাল আর কি পরিচয়, ব্যক্তিগতভাবে পরিচয়। এবং মৈনাকদা, বিরসাদার সাথে হয়েছে। মৈনাকদার সাথে এখন অবধি কোনো কাজ করিনি, বাকি বিরসাদার সাথেও কাজ করেছি, ধ্রুবদার সাথেও কাজ করেছি, সৌমিকদার সাথেও কাজ করেছি। প্রচন্ড মিষ্টি ডিরেক্টর সবাই, তো Okay. ভীষণভাবে আমি আগ্রহী তাদের সাথে কাজ করতে। গ্রেট। ন্যাচারালি যাদেরকে জিজ্ঞেস করি তারা অনেক বড় মাপের পরিচালকদের নাম বলে। এরাও বড় মাপের, আমার Definitely. কাছে বড় মাপের। তা আমি এর থেকেও বলি, যেমন সৃজিত মুখার্জি আছে, কৌশিকদা রয়েছে তোমার লিস্টে, তাদের কি কখনো আমি যেহেতু ওনাদেরকে ব্যক্তিগতভাবে চিনি না, আমি ওই যে বললাম মানে- আচ্ছা, ব্যক্তিগতভাবে ছিল হ্যাঁ, বলে এই হ্যাঁ, আমি তাদের সাথে যেহেতু মৈনাকদার সাথে আমার কাজ হয়নি, কিন্তু কথা হয়েছে, বারবার কাজের কথা হয়েছে, আর তারপরে আলটিমেটলি কাজটা হয়নি। মৈনাকদার সাথে আমার কথা হয়েছে, বাকি ধ্রুবদা, বিরসাদা আর সৌমিকদার সাথে আমি কাজ করেছি। তুমি 1 2 3 4 এই কাউন্টে বিশ্বাস করো? করো না। একটা পেপারে নাম্বার 1-এ তুমি, এবং বড় বড় করে সেখানে তোমার নাম আসলো। হ্যাঁ, সেটা নিয়ে যথেষ্ট আলোচনা হলো, ডেফিনেটলি আলোচনার পরে সমালোচনাও হলো। এই যে যখন প্রথম তোমার স্থান নামটা অধিকার আসলো, করলে। হ্যাঁ, প্রথম স্থান অধিকার করলে, রাইট, কেমন লাগলো তারপরে? খুব ভালো। এটা প্রচণ্ড unexpected ভালো। ছিল না? খুব আনএক্সপেক্টেড ছিল, আমার কাছে কোনো ফার্স্ট আইডিয়া। মেসেজ কি করে পেলে? ফার্স্ট আমাকে আসলে ওটার জন্য ওরা একটা ইন্টারভিউ করে, যে ফার্স্ট হয় তাকে একটা একটা ইন্টারভিউ interview করে, করে। হ্যাঁ। তো সেটার জন্য আমার কাছে ডিরেক্ট ফোনটা আসে, আমি বলি কিসের ইন্টারভিউ? তখন আমাকে বলা হয়, তার আগে কেউ আমাকে জানায়ও নি। তো আমি পুরো আকাশ থেকে পড়ে 1 মিনিট চুপ করেছিলাম যে কি বলছো। তো বললো যে হ্যাঁ এটা হচ্ছে, তুমি এবারে প্রথম, তোমার ইন্টারভিউটা করব। তো আমি খুব খুব খুশি হয়েছিলাম, এবং আমার মনে হয় একটা আমার স্বপ্ন পূরণ হলো। গ্রেট। তাহলে 1 2 3 4 বিশ্বাস করো। বিশ্বাস করি কিনা জানি না, কিন্তু ভালোবাসা পেতে কার না ভালো লাগে। ফ্যান্টাস্টিক। তারপর কি অনেকেই বলি যে এই সমস্ত কিছু নিউজ বেরোলে অনেকটা চেঞ্জেস আসে, কেরিয়ারের দিক থেকেও আসে, তোমার আসলো? ক্যারিয়ারের দিক থেকে এটা এই বছরের শেষে বলতে পারবো, এখন বলতে পারবো না। মানে সেরকম ভাবে? সেরকম ভাবে মানে আমি নিজেও জানি না, কারণ নিউজটা এসেছিল লকডাউনের সময়, লকডাউন খুলেছে 1 মাস হলো, দেখা যাক, ফর দ্য বেস্ট। উষসী এখন কি নিয়ে বেশি ব্যস্ত? নিজেকে নিয়ে আমি প্রচন্ড ব্যস্ত। Right. নিজের পেছনে আমি প্রচুর সময় কি দিই। করো, মানে সকাল থেকে রাত অবধি নিজেকে সময় দেওয়ার জন্য কি কি হয়? আমি জিম যাই, সেখানে Okay. গিয়ে ওয়ার্কআউট করি, আমি বাড়িতে আসি, বাড়িতে এসে আমার কিছু ব্যক্তিগত কাজ থাকে, এবং আমি এখন সেগুলো বলতে পারবো না। আমি কিছু কিছু বিষয়ের ক্লাস করছি, সেইগুলো করতে করতে অনেকটা টাইম চলে যায়। তারপরে বাকি বন্ধুদের সাথে গল্প করা, বেড়াতে যাওয়া তো আছে। ভাষা নিয়ে তোমার কিন্তু অনেক অনেক রিসার্চ না, আমি ভাষাটাকে বড্ড বেশি ভালোবাসি, তাই হচ্ছে কোন, সমস্যা। হ্যাঁ, মানে সেটা শুধু বাংলা না, মানে না না, আমি তোমার আগের বার ভাষা- লকডাউনে স্প্যানিশ শেখার শুরু করেছিলাম, কারণ আমি যখন সিরিয়াল করা শুরু করি, আমার 6 মাসের স্প্যানিশ ক্লাসের মধ্যে আমার 4 মাস হয়ে গেছিলো। আমি যখন মানে লাস্ট 2 মাস বাকি, তখন আমার সিরিয়াল শুরু হয়ে যায়, আমার স্প্যানিশটা কন্টিনিউ করা হয় না, যেটা আমি গত বছর লকডাউনে স্প্যানিশ আবার কন্টিনিউ করেছিলাম শেখার জন্য। তারপরে আমি বুঝলাম যে স্প্যানিশটা আপাতত আমার এই ফিল্ডে কাজে লাগছে না, আচ্ছা, সেই জন্য আমি এখন- আবার ডিসকন্টিনিউ করে দিই। এখন তাহলে কোন ভাষা শিখছো? এখন আমি বাংলা ভাষাটা শেখার চেষ্টা করছি, কারণ আমার এই- মনে হচ্ছে আমার বাংলাতেই প্রচুর খামতি রয়েছে। আগে তো আমি মাতৃভাষাটা শিখবো, তারপরে তুমি বিদেশি ভাষায় যাবো। সিরিয়াসলি নাকি বলতে চাইছো? না না, সিরিয়াসলি মানে সিরিয়াসলি বাংলা ভাষাটাকে নিয়ে আরো আমি বেশি- প্রচুর বই পড়ছি, বিভিন্ন রকমের লেখকের বই পড়ছি, বিভিন্ন সময়কার লেখকের বই পড়ছি। তুমি বঙ্কিমচন্দ্র পড়লে দেখবে সেখানে একটা আলাদা ভাষা, তুমি শরৎচন্দ্র পড়লে দেখবে সেখানে একটা আলাদা ভাষা, তুমি তারপরে যদি এখনকার লেখকদের ভাষা মানে লেখকদের লেখা পড়তে যাও, তাদের একরকম ভাষা, তুমি বাংলাদেশি রাইটারদের লেখা পড়বে, সেখানে একরকম ভাষা। তো ভাষার তো প্রচুর হেরফের আছে। ন্যাচারালি তোমাদের এরকম হোমওয়ার্ক যদি হয়, তখন আমরা জিজ্ঞেস করি তাহলে কি নতুন কোনো প্রজেক্ট আসবে
যার জন্য এত প্রিপারেশন? না না, এগুলো নিজের জন্য, নিজেকে আরো বেশি গ্রুম করার জন্য বা নিজেকে সমৃদ্ধ করার জন্য এগুলো শেখা। বাংলাদেশের কথা উঠলো, প্রচুর ফ্যান ফলোয়ার্স। আমার তো বাংলাদেশ জায়গাটাই আমার খুব ভালো লাগে। যাওয়া হয় কখনো? মানে আমি একবারই গেছি বাংলাদেশে। তারপর? এবং সেটা যখন আমি সিরিয়াল করছি, সেই সিরিয়াল করা অবস্থাতে করতে Okay, করতে great. আমি গেছিলাম, তো খুব ভালো এক্সপেরিয়েন্স। এক্সপেরিয়েন্সটা একটু শেয়ার করো না, কারণ ওখানে পার বাংলার আমি অনেকবার বলেছি, আবারও বলছি, বাংলাদেশের মানুষের কাছ থেকে যেই ভালোবাসা, যেই উষ্ণ অভ্যর্থনা আমি পেয়েছিলাম, আমি কোনোদিনও ভুলবো না। এবং ওরা খুব সহজ সরল মিষ্টি হয় সব সময়, এবং খুব মিষ্টি করে কথা বলে। ওদের মধ্যে কোনো এরকম নেই যে মানে আমি একটা সেলিব্রিটি বা আমি সিরিয়াল করি সেই জন্যে আমার সাথে কথা বলে, এরকম নয়। মানে ওদের কাছে আমি ওদের ঘরেরই মেয়ে। আপু একখান ফটো তুলবো, মানে খুব মিষ্টি করে ওরা আমার সাথে কথা বলেছিল, আমার খুব ভালো লেগেছে। তো উষসী, সেলিব্রিটি এই ওয়ার্ড আমার মনে হয় যখনই তুমি টেলিভিশনের পর্দায় তোমাকে দেখা গেল, তুমি একটু একটু কাজ করতে শুরু করলে, নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রত্যেকের কাছে তোমার নামটাই অন্য হয়ে গেল, বা রাদার তোমার পরিচয়টাই অন্যরকম হয়ে গেল। হয়তো তুমি ঘরের মেয়ে ছিলে, এখনো ঘরের মেয়ে, কিন্তু তোমাকে না ওই সেই তুই তো সেলিব্রিটি, তোর কোনো ব্যাপারই না, আরে তোকে তো হ্যাঁ ছেড়ে দিই, কোট আনকোট সেলিব্রিটি বললেই তুমি কিভাবে এই ব্যাপারটা, এই শব্দটা কি করে ব্যাখ্যা করো? সেলিব্রিটি মানে তোমার কাছে কি? আমার কাছে সেলিব্রিটি মানে উত্তম কুমার, আহা। আমার কাছে সেলিব্রিটি মানে সৌমিত্র চট্টোপাধ্যায়, আমার কাছে সেলিব্রিটি মানে সুচিত্রা সেন, আমাদের লিভিং লেজেন্ড সাবিত্রী। তো এদেরকে আমার সেলিব্রিটি মনে হয়। আমি জানি না, আজ থেকে 50 বছর পরে গিয়ে হয়তো লোকে আবার নতুন করে নতুন সংযোজন করবে, বা এখন যদি আমি বলি যে প্রসেনজিৎ চ্যাটার্জি সেলিব্রিটি, ঋতুপর্ণা সেনগুপ্ত সেলিব্রিটি, আমার এদেরকে সেলিব্রিটি মনে হয়, সত্যি বলছি। রাইট। আবার ধরো আমি অনেকেই বলে, বেশ কিছু যারা আমরা দর্শক, আমাদের একটা ধারণা সেলিব্রিটি তো সে যার কাছে যাওয়ার আগে 2-3খানা স্টেপ ক্রস করে যেতে হবে। তোমার সেটা মনে হয়? জানি না, এটা আমি ঠিক এই ব্যাপারটা বলতে পারবো না, কিন্তু আমার কাছে ওইটাই, মানে 2-3খানা স্টেপ কিনা জানি না, কিন্তু মানে এটা আমি তোমাকে কিভাবে ব্যাখ্যা করবো আমি বুঝতে পারছি না। মানে আমি উত্তরটা কি মনে মনে ভাবছি সেটা আমি বুঝতে পারছি, কিন্তু কিভাবে আমি গুছিয়ে বলবো বুঝতে পারছি না। মানে বিষয়টা হচ্ছে আমরা কারোর সম্পর্কে যত কম জানি, যত কম তার কাছে পৌঁছতে পারছি, অ্যাক্সেসটা যত কম থাকবে, আমার মনে হয় সে তত বড় সেলিব্রিটি। আর আমাদের প্রবলেম আমি বলবো না, এটা তো আমাদের এক ধরনের ব্লেসিংস বলতে পারি, যে ফ্যানরা আমাদের সাথে কমিউনিকেট করতে পারে, কিন্তু ওরা সবটা জানে, পুরো খোলা পাতার মতো। কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, কি করছি, কেমন ভাবে হাসছি, কেমন ভাবে চুল বাঁধছি, সবাই সবটা দেখতে পাচ্ছে। গ্রেট। ইদানিং একটা ট্রেন্ড জানো তো, মানে টলিউডে কাজ যারাই করেছে বা করছে, তারা না বলিউডে একটা ব্যাপার, অনেক মানে স্টার সেলিব্রিটি যাদের ছবি আমরা দেখেছি, ইনফ্যাক্ট আমরা প্রত্যেকে দেখি, তারাই অনেকে এখন বলিউডে চলে যাচ্ছে। এই যে একটা হাওয়া বলিউডের, ইনফ্যাক্ট মেগা সিরিয়াল সেক্ষেত্রেও বলিউডের ভাষাতে করা হচ্ছে। উষসীর কি এরকম কোনো এই স্রোতে কি উষসী গা ভাসাবে? আমি তো স্বপ্ন দেখি আমি একাডেমি অ্যাওয়ার্ডস পাচ্ছি। জিও হয়ে যাক। স্বপ্ন দেখতে দোষ কি? ডেফিনেটলি। মানে বলিউডের কি কোনো? বলিউড বলে জানি না। দেখো, আমি একটা জিনিসে বিশ্বাস করি, ভালো কাজের তো কোনো সীমানা গণ্ডি হয় বলে আমার মনে হয় না। আমি ভালো কাজ করতে চাই, নিজেকে এক্সপ্লোর করতে চাই, এবং ভালোর কোনো শেষ হয় না, তো আমি শেষটা দেখতে চাই। কাজের ব্যক্তিগত কি জীবনের ব্যক্তিগত জীবনে কি বলে? প্রশ্নটা করো, তুমি তো একটা শব্দ ছুড়ে দিলে। ব্যক্তিগত জীবনের প্রশ্নটা করো। আরে ব্যক্তিগত জীবনের আর কি প্রশ্নটা করো, আমি উত্তর দেবো, প্রমিস। তুমি প্রশ্ন করতে হবে, শব্দ ছুড়ে দিলে হবে না। আমি কি ভাব সম্প্রসারণ করবো ব্যক্তিগত জীবন দিয়ে? ব্যক্তিগত জীবন বললে তুমি এরকম রিঅ্যাক্ট করলে কেন? তুমি বললে ব্যক্তিগত জীবনে, আমি বললাম আমি তো এমনি জিজ্ঞেস করেছি যে ব্যক্তিগত জীবনে। এমনি কি আমি? আচ্ছা উষসী, তুমি কি এমনিতেই রেগে যাও? তোমাকে মাথা গরম, হট টেম্পার উষসী? আচ্ছা শান্তনু, তুমি কি লোকের মাথা গরম করো? খুব মিচকে ইয়েগিরি করো তুমি? ওইটা যতবার এরপরে ওর সাথে তোমার দেখা হবে, ওর এই ওয়ার্ডটাই মনে পড়বে। না আমি
তুমি প্রশ্ন করো যে উষসী তোমার ব্যক্তিগত জীবনে কে চলছে, বা উষসী তুমি এই তো ব্যক্তিগত কি জীবনে বললে প্রশ্নটা? কি চলছে? আমাকে একটা কথা বলো শান্তনু, তুমি ব্যক্তিগত জীবন বলতে কি বোঝো? আমার প্রশ্ন নেই আজকে। ব্যক্তিগত জীবনের নামটাই রাখা হয়েছে কারণ ওটা ব্যক্তিগত জীবন, সেটা আমি কেন বলবো আমাকে বলুন তো? আর হাওয়া শোনা যায়, হাওয়াতে তো আমিও তোমার নামে কত কি শুনবো। সে তো শোনো, তাহলে? অসুবিধা নেই, কিন্তু বিষয় দাঁড়াচ্ছে যে তুমি মানে সত্যি যে হাওয়াটা শোনা যাচ্ছে, কি শোনা যাচ্ছে সেটা বলো। যে উষসী এখন আর একাকিত্বে ভোগে না। একাকিত্বে কবে ভুগতাম আমি? উষসী এখন আর সিঙ্গেল নেই, উষসী ভালো সময় এসছে। ভালো ভেবেছি কিছু একটা শিওর শট। উষসীর ভালো সময় আসেনি, উষসী যার সঙ্গে আছে তার ভালো ও সময়। সে কেমন আছে? ভালো? কার কথা জিজ্ঞেস করছো? তুমি যার কথা বললে যে তার ভালো সময় এসেছে। না, এটা তো আমি বললাম আমার বন্ধুর শেখানো একটা ডায়লগ, পাঁচ লাইন শিখিয়ে দিয়েছিল যে তুমি এই আচ্ছা। প্রশ্নটা করলে এটা বলতে, আমি সেটা বললাম। আচ্ছা, সবাই বলে যে সব কথা ডায়লগ হয় না, স্পেশালি তোমাদের। ডায়লগ তো সব কথা না। ডায়লগ না তো, আমি তো বললাম, আমি তো এখন স্বীকার করলাম। গ্রেট, মানে ভালো আছে তো? কে? তুমি আমি? হ্যাঁ, আমি সেও তো দিব্য নিশ্চয়ই ভালো আছি। আছে, মানে যার কথা তুমি বললে। আমি পাঁচ লাইন বললাম। আমি তো জানি না সেটা, আমি পাঁচ লাইন। আমি লাইন ফাইন বুঝি না, আমি উত্তর বুঝি। আমি 100% সিঙ্গেল। কি কি কি? আমি 100% সিঙ্গেল। আচ্ছা, এখন কেরিয়ার ছাড়া সত্যি অন্য কিছুতে মন দেওয়ার মতো সময়, ধৈর্য কোনোটাই আমার নেই। আচ্ছা, যদি আমি জিজ্ঞেস করি যে উষসী, প্রত্যেকেরই তো একটা অভিনয় তো আছে, সাইড বাই সাইড অনেকে অনেক কিছু করে, উষসী কি করে? সাইড বাই সাইড অভিনয় ছাড়া কি করে? আমি খুব বোরিং একজন মানুষ, তো আমি অভিনয় ছাড়া আমি বেড়াতে যেতে প্রচন্ড ভালোবাসতাম, কিন্তু এই প্যান্ডেমিকের জন্য তো অনেক দিন হলো যেতে পারিনি। পাহাড় না সমুদ্র? পাহাড়, anytime পাহাড়। গ্রেট, তারপরে? হ্যাঁ, তো প্যান্ডেমিকের জন্য অনেকদিন যেতে পারিনি, লাস্ট ডিসেম্বরে গেছিলাম বেড়াতে, তারপর থেকে আর যেতে পারিনি। তো বেড়াতে যেতে প্রচন্ড ভালোবাসি, ঘুরতে ভালোবাসি বন্ধুদের সাথে, ব্যাস, খেতে ভালোবাসি। বিশ্বাস হয় না, মানে তুমি যে লাস্ট ওয়ার্ডটা বললে। খেতে ভালোবাসি, খাবার খেতে আমি প্রচন্ড আচ্ছা, উষসী মুডি না ফুডি? মুডি, ফুডি, ফ্লোটি, অনেক কিছু আমি। ফ্লোটি? ও আচ্ছা, হ্যাঁ তাই নাকি? অনেক কিছু আমি। উষসী, একদম শেষের দিকে, মানে আজকের তো আমি জানি না এটা কি হলো, আমিও জানি না কি হলো। মানে এটা আজকে তুমি কিসের জন্য এসেছিলে? ইন্টারভিউ। কি হলো এটা? দুটো পুরনোর বন্ধুর মধ্যে গল্প। কমপ্লিমেন্ট দিলাম তোমার। থ্যাংক ইউ, নিলাম। কফি ঠান্ডা হয়ে যাচ্ছে, ওকে। উষসী, এবার না শেষ করব, শেষ করার আগে বেশ সিরিয়াসলি কয়েকটা কথা জিজ্ঞেস করার আছে। প্রচুর ইন্টারভিউ, প্রচুর তোমাকে নিয়ে লেখা, নিউজ পোর্টাল, সোশ্যাল মিডিয়ায় তোমাকে নিয়ে অনেক খবর, আবার বাজে খবর। এই যে এত কিছু বেরোয়, কিভাবে নাও সেগুলোকে, যেগুলো হয়তো তোমার সাথে যাই না, এরকম প্রচুর। তুমি নিজে বলো, তুমি কি কি দেখেছো? আমি সেগুলো উচ্চারণ করতে চাই না, কারণ Okay. তাহলে তাদেরকে প্রায়োরিটি দেওয়া Okay. হয়ে যাবে, ইম্পর্টেন্স দেওয়া হয়ে যাবে। আমি ইগনোর করি, আমি Great. সুন্দরভাবে ইগনোর করি। তোমার বাড়িতেও তো আসে এই খবরাখবরগুলো? বাড়িতে আসে, হ্যাঁ হ্যাঁ, বাড়িতে আসে, মানে বাড়িতে আসে কি বলবো, মানে এই স্মার্টফোনের দৌলতে সবার কাছে সব কিছু পৌঁছে যায়, তো সে কারণে যারা সিনিয়র তারাও সেগুলো দেখে, তো সেই জায়গা থেকে একটু সমস্যা হয়। সমস্যা ঠিক না, মানে খারাপ লাগে যে এরা এগুলো এখন আমার সম্পর্কে কেন দেখবে বা কেন এরকম ভাববে। যাই হোক, আমি ইগনোর করি। সোশ্যাল মিডিয়াতে না যেটা আগে হতো না, সেটা এখন বেশি করে হয়। হ্যাঁ, কারণ সোশ্যাল মিডিয়াটা এত বেশি অ্যাভেলেবেল হয়ে গেছে সবার কাছে, নেট অ্যাভেলেবেল, নেটওয়ার্ক অ্যাভেলেবেল, সব কিছু মানে আগে না স্টারদের কাছে স্টারদের কিছু বলার জন্য ভাবতে হতো, রাদার বলা ভালো যে কি করে বলবো, সেই জায়গায় পৌঁছানোর অপশনটাই ছিল না। এক্স্যাক্টলি, এখন অপশন হওয়ার সবার পরে কাছে অপশন আছে, সবাই কমেন্ট করতে পারে, তোমার পোশাক নিয়ে আলোচনা হয়। আমার কেন, আমার মনে হয় আমরা যে কজন আমাদের জেনারেশনটা যদি আমি বলি, আমাদের পুরো ব্যাচটা যদি আমি ধরে বলি, সবার পোশাক নিয়ে আলোচনা হয়।
রাইট, সবার গায়ের রং নিয়ে আলোচনা গায়ের হচ্ছে। রং নিয়ে আলোচনা হচ্ছে, মাথার চুল নিয়ে আলোচনা হচ্ছে, সবকিছু। ইভেন শান্তনু দাঁতের সেটিং নিয়েও আলোচনা হয়। হ্যাঁ হ্যাঁ, তোমার দাঁতটা ব্যাকা কেন, আমি নিজে পড়েছি সেই আর্টিকেল। কাকে নিয়ে হয়েছে আমি সেটা বলবো না। তো এরকম অনেক কিছু হয়, অনেক কিছু। এবং কি বলবো, আমি ফেড আপ এসব দেখে দেখে আমি এখন ইগনোর করাটাকেই শ্রেয় বলে মনে করি। তোমার কখনো মনে হয় না, মানে অনেক অভিনেতা অভিনেত্রী তারা এই বিষয়গুলোতে নিয়ে কমপ্লেন করে, তোমার ক্ষেত্রে সেটা তাদের চয়েস কমপ্লেন করাটা, কিন্তু আমার মনে হয় কোথাও গিয়ে আমি যদি এগুলো নিয়ে এত বেশি ভাবি তাদেরকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়ে যাবে, যেটা আমি একদম দিতে চাই না। রাইট। ট্রোলিংটা কিভাবে নাও? ট্রোলিংটা মজাই লাগে, মানে এনজয় করি বলবো না, কিন্তু আমার ট্রোলিংগুলো সব আমার কাছে চলে আসে, কেউ না কেউ আমাকে পাঠায়। ঠিক। তো আমি তোমার লাস্ট দেখি। দেখা ট্রোলিং যেটা দেখে তোমার সত্যি মজা লেগেছে? লাস্ট দেখা একটা ট্রোলিং আমার কাছে এই মুহূর্তে নেই, তাহলে তোমাকে আমি দেখাতাম। আমি সিরিয়ালের নাম নিচ্ছি না, একটা লুক, শাড়ি পরা, গলা বন্ধ ব্লাউজ আর বিনুনি করা, Okay. ফিতে বাঁধা, Okay. সেই ছবিটা দিয়ে লেখা যে ব্রেকআপের আগে। আর আমার রিসেন্ট ইনস্টাগ্রামে একটা খুবই কি বলবো, চর্চিত ছবি। চর্চিত ছবি ঠিক না, মানে একটু তোমরা যেটাকে বলবে একটু হট আফতারের ছবি। বাবা, এটা সেইটা- বলার জন্য সেইটা পাশে রেখে লেখা ব্রেকআপের পরে। ওকে। এইটা আমার দেখা লাস্ট মিম। তোমার মনে তো হয় না ব্রেকআপের পরে কেউ এরকম যারা বানিয়েছে তাদের মনে হয়, আমার কেন মনে হতে যাবে? আমার ব্রেকআপ হয়েছে? আমাদের সবার ব্রেকআপ হয়েছে শান্তনু। তারপরে? আজকালকার যুগে কার ব্রেকআপ হয়নি আমাকে ব্রেকআপের দেখাও। পরে উষসী কি করলে, মানে প্রথম ব্রেকআপের পর? প্রথম ব্রেকআপের পর আজ থেকে কতদিন আগে আমাকে ফিরতে হবে টাইম মেশিনে করে, আমার ঠিক না মনে নেই বলবে না, মনে করতে পাচ্ছি না বলবে না। না না, মনে আমি করতে পারছি। হ্যাঁ বলবে না, এটা বলো না প্লিজ। না না না, আমি বলছি, আমাকে একটু ভাবতে দাও। ওকে ভাবো। হ্যাঁ প্রথম ব্রেকআপের পরে আমি কি করেছিলাম? আমি বোধহয় আরো বেশি করে পড়াশোনা করেছিলাম। হ্যাঁ, কারণ আমার মন খারাপের কোনো কারণ ঘটলে আমার ভেতরে একটা জেদ চেপে যায় যে আমি খুব ভালো করব, ভালো কিছু একটা করব। তো আমি ওইভাবে জিনিসটাকে ইউটিলাইজ করি, কান্নাকাটি করে, মন খারাপ করে, না ঘুমিয়ে, না করে ওই জেদটা কাজে দেখাও। গ্রেট, ফ্যান্টাস্টিক। এখনো তো সেটাই রয়েছে। আর প্রেমে পড়ার আগে? কোথা থেকে প্রেমে পড়ে একটা breakup, actually, আমার কথাটা শোনো, আমার আমি কথা। ভালো নিউজ দিচ্ছি তোমায়। আচ্ছা। প্রেমে পড়ার আগে আমি বুঝতেই পারি না যে আমি প্রেমে পড়েছি। মানে ওরে আমি বাবা। যখন প্ল্যান করি না যে আমি প্রেমে পড়বো, প্রেম করব, তখন আমার প্রেমটা হয় না। প্রেম সব সময় একটা আনএক্সপেক্টেড এবং সবচেয়ে কি বলবো, অদ্ভুতভাবে জীবনে আসে। প্রেমটা যখন, আমি ওটাই বলছি, এটা আমার মনে হয় কম বেশি সবারই হয়। হ্যাঁ। আমি যখন ভাবি বা প্ল্যান করি এবার আমি প্রেমে পড়বো, একটা প্রেম করবো, কোনোদিনও হয় না। আর যখন প্রেমটা হয় আমি বুঝতেই পারি না আমি কখন প্রেমে পড়ে গেলাম, তার কখন মানে তুমি প্রেমটা এখনো হয়। বুঝতে পারোনি যে তুমি কখন প্রেমে পড়ে গেছো? এটা মানে কি সবাই বলছে এটা, সবাই যেটা, মানে আমি ওর জন্য জিজ্ঞেস করি। অবশ্যই একদম শেষ করব। ইনফ্যাক্ট সবাই যেটা প্রশ্ন জিজ্ঞেস করে যে আবার কবে দেখতে হবে তোমায় বাড়িতে বসে, দেখো, গোটা ফ্যামিলি মিলে। হ্যাঁ হ্যাঁ, সেই তো আমি সেটাই বলছি। আমরা যেই সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ থাকি তাদের কাছে আমরা বদ্ধপরিকর কিছু কিছু বিষয় নিয়ে কথা না বলার জন্য। Okay. সেই কারণে আমি বলতে পারবো না। আমি যখন আমাকে মানে অনুমতি দেওয়া হবে আমি নিজে তোমাদেরকে জানাবো। ফ্যান্টাস্টিক। উষসী সত্যি কমিটমেন্ট রাখে? আমি জিজ্ঞেস করলাম যে তুমি কমিটমেন্ট রাখো? প্রচন্ডভাবে কমিটেড আমি। হ্যাঁ। হ্যাঁ, টুয়ার্ডস মাই ওয়ার্ক। ওকে, এই শেষ করব। ওয়ার্কের আগে 2 মিনিট পজ ছিল, তো পজটা কেন ছিল এটা আপনারাই বুঝে নিন। ওকে, শেষ করব আমি। হ্যাঁ, শুনেছি যে তুমি খুব ভালো গান একদম করো। ভালো গান গাই না। শুনেছি এটাও যে তুমি খুব ভালো কবিতা আবৃত্তি করতে পারো। বাবা, এবার আমি গানটাতেই আছি, তোমাকে গানটা গাইতে হবে। মাথায় হাত দেওয়ার কি আছে? তুমি গান পারো না? আমি সত্যি গান পারি না। আমি মাইক্রোফোন থাকলে আমি গান গাইতে শুরু করি। মাইক্রোফোন আছে তো তোমার? এই তো এখানে ল্যাপেল করো, মাইক ছাড়া। মাইক্রোফোনে কি হয়, মানে বেসুরো বিষয়টা না অনেকটা ম্যানেজ আচ্ছা, হয়ে যায়। স্টেজে গেলে কি করো তুমি? ওটাই তো বলছি, ওই জন্যই তো গান মাইক্রোফোন করো। কথাটা বললাম। মানে মাইক্রোফোন গান তো করো। অবশ্যই গানই করি। গ্রেট। এবার যেটা করতে হবে, আমি তোমাকে কয়েকটা সিচুয়েশন বলবো আর তুমি সেই অনুযায়ী গান করবে। রাইট? বহু পুরনো বন্ধু এবং তার সাথে বহু বছর তোমার যোগাযোগ নেই। বহুদিন পর তোমরা আবার একসাথে দেখা করছো একটা ক্যাফেতে, এবং সত্যি সেই ক্যাফেটাতে
মনোরম পরিবেশ, ইনফ্যাক্ট ভালো বলা যেতে পারে যে অনেকটা রোমান্টিক, দারুণ ambience। দারুণ অ্যাম্বিয়েন্স। বুঝেছি। এখানে তোমার প্রথম দেখা বহু বছর পর, কি গান আসবে? আমি একটু সিচুয়েশনটা ইম্প্রোভাইজ করে দিই। আবার এখানে স্ক্রিপ্ট করবে? আচ্ছা বলো। আমরা বহু বছর পর নয়, মানে আমরা অনেক দিন পর দেখা করেছি। এর আগেও ও। আমাদের দেখা হয়েছে, তখন আমরা বন্ধু ছিলাম, এখন আমাদের মধ্যে কিছু একটা সম্পর্ক হব করছে। ও, সত্যি ঘটনা না অবলম্বনে। গাই, আমি গান গাইছি, আমি কিন্তু গান গাইতে পারি না, তাই আমাকে ক্ষমা করে দেবেন, আর প্লিজ মজা করবেন না, আমি সিরিয়াসলি গাইছি। এইটা তোমার গান, বাহ, তুমি লোডশেডিং এ চাঁদের আলোর স্বর, তুমি জ্বরের শেষে সূর্য ধোয়া ঘর, আয়না ভরা দিন, রূপসায়রের জল, আলগা ছুটির রোদ, রক্ত ঝলমল তোমায় দিলাম, এই খাতার ভাঁজে গাছের পাতার নাম। এইটা তোমার গান, তুমি নরম ঠোঁটে স্বেচ্ছা ব্যথার নীল, তুমি অন্য মনে একলা পাখির ঝিল। ও লাভলি। এই যে তুমি শুরুতে বললে এত কথা আছে, প্লিজ আমি ভালো গান গাইতে পারি না, আর আমি সত্যি বলছি শান্তনু, আমার মায়ের প্রচণ্ড ইচ্ছা আমি গান শিখি। আমাকে ছোটবেলায় 2বার গানের স্কুলে ভর্তি করা হয়েছিল, কিন্তু আমাকে ওই রোজ সারগাম দিত বলে সেটা আমার খুব বোর লাগতো বলে আমি ছেড়ে দিয়েছিলাম। আমার মায়ের প্রচণ্ড অভিমান আমি গান শিখি, কারণ মায়ের বক্তব্য অনুযায়ী আমার গলায় হয়তো সুর ছিল বা আছে। না আছে, ডেফিনেটলি আছে। হ্যাঁ, তো আমি এই জন্য সত্যি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না। সেই জায়গা থেকে আমি বলেছি আমি সত্যি গানটা জানি না, মানে আমি সুরে গাইতে পারি। আমার মনে হয় না কেউ ওখানে যে বললে না যে আপনারা শুনবেন মন দিয়ে, এটা নিয়ে কোনো রকম আলোচনা বা মজা করবেন না, একটু এখানে এদিক মজা ওদিক করার হয়েছে, প্রশ্নই নেই। একটু এদিক ওদিক। কিন্তু নেক্সট যে সিচুয়েশন, আবার গান গাইতে হবে? কি বলো, কি বাবা, প্রথম বহুদিনের প্রেম, বহুদিন একসাথে, প্রথম প্রেম, বহুদিন ধরে তোমরা প্রেম করেছো এবং একটা নতুন দিনের স্বপ্ন, নতুন সংসারের স্বপ্ন দেখেছো, হঠাৎ কোনো এক কারণবশত সম্পর্কটা আর নেই। প্রথম প্রেম, প্রথম ব্রেকআপ। पल भर ठहर जाऊं, दिल ये संभल जाए, कैसे तुम्हें रोका करूं, मेरी तरफ आता हर गम फिसल जाए, आँखों में तुमको भरूं, বিন বলে আর পারবো না, আর আমার উঁচুতে স্কেল উঠবে না, সরি। এইটা গ্রেট গ্রেট গ্রেট, ফ্যান্টাস্টিক, খুব ভালো। লাস্ট, একদম 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 শেষ, যখন তুমি এটা খুব ইজি, বহুদিন পর তুমি ঘুরতে যাচ্ছ গাড়িতে, পাহাড়ে, এবং হয় না যে একটা বড় লং ট্রিপে গেলে অনেক ধরনের গান কখনো গাইতে কখনো শুনতে ইচ্ছে করে। আমি ধরে নিলাম যে তুমি বহু বছর পর, হ্যাঁ, বহু দিন না বছর পর আবার একটা লং ট্রিপে যাচ্ছ পাহাড়ে, বলো কি গান করতে করতে যাবে? অনেকগুলো গান আমার মাথায় এলো, দিয়ে তারপর আমি বুঝতে পারছি না কোন গানটা আমার গাওয়া উচিত হবে। हम चले बाहर में गुनगुनाती राहों में धड़कने भी तेज है तो क्या करे, তারপরে লাইনগুলোর আমার মনে নেই। ওই वक्त है तो হ্যাঁ কিসব ছিল। রাইট 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 রাইট, ফ্যান্টাস্টিক। জার্নি সং, পিকু। গ্রেট। জার্নিটাও তো কম হলো না ইন্ডাস্ট্রিতে, 5 বছর কমপ্লিট করে এই 6 বছর হবে। 6 বছর হবে। 6 বছর But হবে। এই 6 বছরের মধ্যে আপস ডাউন, চেনা মানুষের অপরিচিত মুখ, সব কিছু দেখে নিলে। হ্যাঁ, 5 ওরকম বছর না, পর চেঞ্জ হয়ে গেছে উশসী। অনেক অনেক। 5 বছর আগে তো আমি জাস্ট কলেজ পাস করা একটা ইনোসেন্ট মেয়ে বাবা, ছিলাম। এখন তো আমি অনেক। আমার বাবা বলে আমি রায়, মানে যেহেতু আমার সারনেম রায়, তো এটা আমাকে অনেক ছোটবেলায় বলা হতো। বাবা আজকাল খুব বলে আমাকে রায় বাঘিনী, আমি মানে এখন বাকিনি হয়ে গেছে, সিচুয়েশন তৈরি করে দিয়েছে। রায় বাঘিনী, মানে এখন সিচুয়েশন তৈরি করে দিয়েছে ভাই। সিচুয়েশন, এক্সপিরিয়েন্স, সময়। উফ, সেই সময়
সবকিছু তৈরি হয়। ধারাবাহিকের সময় থাকে, উষশিরও সময় ইজ ফ্যাক্ট, টাইম ইজ ফ্যাক্ট, রাইট? টাইম ইজ ফ্যাক্ট। কিন্তু টাইম তো শেষ। আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না ইন্টারভিউটা শেষ হয়ে যাবে বাবা। কি বিচ্ছিরি ইন্টারভিউ ছিল। তো বিশ্বাসই করতে পারছি না আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমি ভাবছি বাপরে আর বাপ। একটা হয়তো র্যাপিড ফায়ার হবে, একটা হয়তো এইটা হবে, একটা হয়তো এইটা হবে। মানে ওগুলো এনজয় করো না? র্যাপিড ফায়ার আমি খুব এনজয় করি, কারণ ওটা খুব ইজি খেলাটা। হ্যাঁ, ভাবতে হয়। তুমি তো মনস্তাত্ত্বিক লেভেলের সব প্রশ্ন ধরলে এতক্ষণ। মানে খুব পছন্দ হয়নি না আজকে ইন্টারভিউ। পছন্দ না, একটু ভেবে উত্তর দিতে হয়েছে। অন্যান্য সময় এক চান্স দিয়ে দিই একটু, হ্যাঁ এরকম ভাবে কি বলবো কি বলবো না, কি বলবো না, না এটার উত্তরটা কি দিতে হবে। আচ্ছা এটা মানে কি ওটা বলতে চাইছে, আচ্ছা আমি যেটা ভাবছি সেটাই কি এটার উত্তর, নাকি ও যেটা বলতে চাইলো সেটা এটার উত্তর, একটু ভাবতে হয়েছে। গ্রেট। এমনি এনজয় করেছো তুমি? আমার প্রচন্ড। আমাকে নিয়ে দূরে বাজে কথা বলো। আমার মনে হয় সময় শেষ আমাদের আড্ডায়। দেখো আরো সময় আসবে যেখানে আমরা আরো আপনার খুব পছন্দের অভিনেতা অভিনেত্রীদের সাথে বসে সময় মতো আড্ডা দেবো। এবং ও তুমি বাকি- এটা বললে, আমি ভাবলাম তুমি এটা বলতে যাবে যে আরো সময় আসবে, আরো ইন্টারভিউ আসবে যেখানে আমরা উষশীকে অন্যভাবে পাবো। কি আশ্চর্য। এটা বলতে লাগে, এই জন্য বলে এক্সপেক্ট করতে নেই কিছু। থ্যাংক ইউ সো মাচ সময় নিয়ে ইন্টারভিউটা দেখার জন্য, এবং স্পেশালি আর কাদের সাথে এইরকম একটা খোলামেলা আড্ডা আপনি দেখতে চান না সেটা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর ডেফিনেটলি আজকের এই এপিসোড কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। বাকি এন্টারটেনমেন্টের খবরের জন্য প্লিজ দেখতে থাকুন সিটি সিনেমা। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।